আন্টি কলিং বেল চাপতেই আমাদের জন্য গেট খুলে দিলেন প্রান্ত ভাইয়ার মা। হাসি মুখে আমাদের ভেতরে আসার আমন্ত্রণ জানালেন উনি। আমরাও সৌজন্যমূলক হাসি দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসতে বললেন আমাদের, সাথে তিনিও বসলেন। কিছুক্ষণ গল্পগুজব করতেই রাইসা এলো আমাদের কাছে। মেরুন রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ওকে পুরো নতুন বউ বউ লাগছে। লাজুক হেসে আমাদের সাথে বসলো ও। আন্টির থেকে শুনলাম আঙ্কেল অফিসে গেছেন, তাহলে অবশ্যই পূর্ণ ভাইয়াও গেছেন। মনে মনে ভাবলাম আমি। প্রান্ত ভাইয়াও এলেন একটু পরে, সালাম দিলেন আন্টিকে। কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বলে কালকে বাসায় দাওয়াত দিয়ে আন্টি চলে যেতে চাইলেন, কিন্তু প্রান্ত ভাইয়ার মা কিছুতেই যেতে দিবেন না আমাদের। তার কথা, বেআইনরা প্রথম দিন বিয়ের পর বাড়ি এসেছে, না খেয়ে তিনি যেতে দিতে পারবেন না। অবশেষে তার জেদের কাছে হেরে রাজি হলেন আন্টি। থাকতে হলো আমাকেও। আন্টিরা গল্প করছিলেন নিজেদের মধ্যে। প্রান্ত ভাইয়াও রুমে চলে গেলেন। তখন রাইসা আমাকে বলল ও শ্বশুরবাড়ি ঘুরে দেখাবে। বসে বসে এমনিতেও বোর হচ্ছিলাম, তাই ওর কথাই রাজি হলাম আমি। যদিও রাইসা নিজেও ঠিকমতো চেনে না, কারণ ও মাত্র নতুন বউ। তাও দুইজন মিলে ঘুরে ঘুরেই দেখছিলাম সব। ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘুরছিলাম আমরা। তখনই প্রান্ত ভাইয়ার কল এলো রাইসার ফোনে। ভাইয়া ওকে নিচে ওদের রুমে ডাকছে, কোনো একটা কাজ আছে তার। রাইসা আমাকে উপরে ঘুরতে পেরে বলল ও 2 মিনিটেই আসবে। আমিও চুপচাপ মাথা নাড়লাম। রাইসা চলে যাওয়ার পর একাই দোতলায় ঘুরতে লাগলাম আমি। দেওয়ালে বিভিন্ন পেইন্টিং, দেওয়ালের পাশে ফুলদানি দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। কোনার একটা রুমের সামনে দিয়ে যেতেই রুম খোলার আওয়াজে ভড়কে গেলাম আমি। সবাই তো নিচে, তাহলে এখানে কে? আমার ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ রুমের দরজা খুলে বেরিয়ে এলেন প্রান্ত ভাইয়া। ওনাকে এই মুহূর্তে এখানে আশা করিনি আমি, তাই চমকে উঠে বড় বড় চোখে তাকিয়ে থাকলাম তার দিকে। ওনাকে দেখে মনে হলো যেন সদ্য ঘুম থেকে উঠেছেন। তার মানে অফিসে যাননি উনি আজকে? গাঢ় ধূসর রঙের গেঞ্জির সাথে কালো ট্রাউজার পরনে ওনার, সাথে ফোলা ফোলা চোখ। দেখে মনে হলো এখনো যেন ঘুমের রেশটুকু ঠিকমতো কাটেনি তার। আমাকে তার সামনে দেখে কিছুক্ষণ ভ্রু কুঁচকে ঘুমু ঘুমু চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন উনি। তারপর আবার স্বাভাবিকভাবেই আমাকে ইগনোর করে অন্য দিকে চলে গেলেন। ওনার চলে যাওয়ার দিকে বোকার মতো গোল গোল চোখে তাকিয়ে থাকলাম আমি। আজব তো, জলজ্যান্ত একটা মানুষ প্রথমবার তার বাসায় এসেছে, মানুষ তো মুখের কথাও কিছু একটা বলে নাকি? আমাকে নিজের সামনে দেখেও এরকম করে চলে গেলেন কেন উনি? গাল ফুলিয়ে ভাবতে থাকলাম আমি। আমার ভাবনার মধ্যেই রাইসা চলে এলো। পূর্ণ ভাইয়াকে যেতে দেখে বলল এদিকে মনে হয় ওনার রুম। আমি কিছু না বলে মাথা নাড়লাম শুধু। আরো কিছুক্ষণ উপরে ঘুরে নিচে নেমে গেলাম আমরা দুজন। নিচে নেমে ড্রয়িং রুমে আসতেই সবাইকে বসা দেখলাম। পূর্ণ ভাইয়াও বসেছিলেন ওখানে। আমাকে দেখে এমনভাবে চোখ বড় করে তাকিয়ে আছেন যেন এইমাত্র বাসায় দেখলেন আমাকে। এই লোকটার কোনো রিয়াকশনের আগামাথা সত্যিই কিছু বুঝি না আমি। ওনার তাকিয়ে থাকা দেখে আমার অদ্ভুত লাগছিল, তাই আমি পানি খাওয়ার বাহানায় উঠে এলাম ড্রয়িং রুম থেকে। এক গ্লাস পানি খেতেই আমার পিছনে এসে দাঁড়ালেন পূর্ণ ভাইয়া। তাকে হঠাৎ এভাবে নিজের পেছনে দেখে গলায় পানি আটকে গেল আমার। আজকে বুঝি গলায় খাবার আটকানোর দিবস আমার। সকাল থেকে তাই হচ্ছে। কোনো রকম কাজতেই উনি অবাক চোখে মাথায় হাত দিয়ে থামানোর চেষ্টা করলেন আমায়। আর চোখে ওনাকে পর্যবেক্ষণ করলাম আমি। আমি স্বাভাবিক হতেই দূরে সরে গেলেন তিনি। তারপর বরাবরের মতোই গম্ভীর আওয়াজে বললেন, একটু আগে কি তুমি দোতলায় গিয়েছিলে? ওনার প্রশ্ন শুনে আমি আকাশ থেকে পড়লাম। বলে কি লোকটা? আমি যাব না তো কি আমার ভূত যাবে? বিরক্ত হয়ে ওনাকে বললাম, তো আপনার কি মনে হয় আপনি আমাকে স্বপ্নে দেখেছিলেন তখন? তবে আমার কথাই ওনার ভাবমূর্তির তেমন পরিবর্তন হলো না। শুধু এক ভ্রু তুলে তাকিয়ে থাকলেন এক দৃষ্টিতে আমার দিকে। এরপর বরাবরের মতোই কিছু না বলে হন হন করে হেঁটে গেলেন দোতলায়। আমিও ওনার আচরণকে আর পাত্তা না দিয়ে চলে এলাম ড্রয়িং রুমে। এতদিনে ওনার এসব অদ্ভুত ব্যবহারের অভ্যেস হয়ে গেছে আমার, তাই এখন আর বেশি অবাকও হই না।
প্রান্ত ভাইয়ার বাবা এসেছিলেন বাসায় দুপুরে। তারপর সকলে মিলে একসাথে দুপুরে খাবার খেয়ে ওনাদের বাসার সবাইকে দাওয়াত দিয়ে আন্টির সাথে চলে আসছিলাম আমি। যাওয়ার আগ মুহূর্তে প্রান্ত ভাইয়ার বাবা আন্টিকে বললেন, কাল দাওয়াত হওয়ায় এক হিসেবে ভালোই হয়েছে ভাবি। কালকে আমরা এমনিতেও একবার যেতে চেয়েছিলাম আপনাদের বাসায়। অবশ্যই আসবেন ভাই, শুনে খুশি হলাম। তবে কোনো কাজ ছিল কি? কাজ তো না, তবে একটা কথা ছিল, যেটা না হয় কালকে আলোচনা হবে। আঙ্কেলের কথায় মাথা নেড়ে সায় দিল রাইসার মা। তারপর সেখান থেকে চলে এলাম আমরা। বাসায় যেতে যেতে ভাবতে লাগলাম আমি যে কি এমন আলোচনা করার জন্য কাল বাসায় আসতে চাইছিলেন তারা। রাত পেরিয়ে শুরু হলো সকাল। সেই সাথে শুরু হলো বাড়ি ভর্তি সমগ্র মানুষের ব্যস্ততা। আন্টি সকাল থেকে রান্নাঘরে রান্না করছেন, আর একটু পর পর একটা করে আইটেম বানিয়ে আঙ্কেল বা রাইহান ভাইয়াকে খাইয়ে টেস্ট করে নিচ্ছেন যে কেমন হয়েছে। আমিও টুকটাক সাহায্য করছিলাম আন্টিকে, আর দাদি বরাবরের মতোই বসে বসে তদারকি করছিলেন সবকিছুর। সবাই মিলে ঘর গুছিয়ে সবকিছু রেডি করে নিজেরা গোসল করে ফ্রেশ হতে চলে গেলাম। এখন আর তেমন কাজ বাকি নেই, শুধু রাইসার শ্বশুর বাড়ির লোকজনদের আসার অপেক্ষা। দুপুর হতেই আমাদের বাসায় পৌঁছে গেলেন প্রান্ত ভাইয়ার পরিবার। গেট খুলে সবাইকে হাসি মুখে বরণ করলেন আঙ্কেল আন্টি। ছোট বড় সবাই মিলে কিছুক্ষণ আড্ডা হলো, তারপর খাবার খেতে বসলেন সবাই। খাওয়া শেষে রেস্ট নিয়ে আরও কিছুক্ষণ গল্পগুজব করে গলা ঝেড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন পূর্ণ ভাইয়ার বাবা। হাসি খুশি পরিবেশ হঠাৎ করেই গম্ভীর হয়ে গেল। সবাই মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলেন ওনার দিকে। দেখুন বিয়াইন, এখন যে কথাটা বলতে যাচ্ছি এটা একটু গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ শুনে সবাই একটু নড়ে চড়ে বসলো। আমিও কান পেতে রইলাম আঙ্কেল কি বলেন শোনার জন্য। জানার আগ্রহ তো আমার কাল থেকেই হচ্ছিল। শুনলাম আঙ্কেল বলছেন, আপনাদের সাথে তো এখন আমাদের পারিবারিক সম্পর্ক, এখানে তো লুকোনোর কিছু নেই, তাই না? জি ভাই, কি হয়েছে বলেন। আপনাদের সম্পর্কে সব জেনে শুনেই আমরা বিয়ের ব্যাপারে অগ্রসর হয়েছি। আপনারা ফ্যামিলি ভালো, কালচার আমাদের সাথে মিলে। তবে আপনাদের একটা বিষয়ে আমরা এখনো স্পষ্টভাবে কিছু জানি না। আঙ্কেলের কথায় ভ্রু কুঁচকে গেল সবার। কি এমন কথা তাদের বলা হয়নি? রাইসার বাবা একটু অবাক হয়েই জিজ্ঞেস করলেন, আপনাদের বাসার সবার সম্পর্কে আমরা জানি, কিন্তু তুরফা মামুনির ব্যাপারে তো কিছু জানি না। সেদিন এঙ্গেজমেন্টের দিন ভাবিকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কথা শেষ হওয়ার আগেই থেমে যেতে হয়েছিল, তাই শুনতে পারিনি আর। হঠাৎ করে আলোচনার মধ্যে আমার নাম আসায় চমকে উঠে তাকাই আমি। খেয়াল করি ইতিমধ্যে সবাই তাকিয়ে আছে আমার দিকে। বেশ অস্বস্তি হচ্ছে আমার এমন পরিস্থিতিতে। মনে মনে ভাবলাম আঙ্কেলের আবার কি দরকার পড়লো আমার কথা শোনার? আমাকে আলোচনা থেকে দূরে রাখলেই কি নয়? তবুও জানার আগ্রহ আমার পিছু ছাড়ছিল না। তাই চুপচাপ শ্বাস আটকে পরবর্তী কথাগুলো শোনার অপেক্ষা করতে লাগলাম আমি। তুরফা আমাদের সাথে ছোট থেকেই থাকে। ও আমার নিজের রক্ত সম্পর্কের কেউ না হলেও আমার কাছে কোনো অংশেই সে রায়সার থেকে কম নয়। তুরফা আমার মেয়ের মতোই বলতে পারেন। আস্তে ধীরে বললেন আন্টি। তার কথায় যেন কৌতূহল বেড়ে গেল পূর্ণ ভাইয়ার পরিবারে। পূর্ণ ভাইয়ার মা জিজ্ঞেস করলেন, আচ্ছা বেআইন, তুরফার পরিবার কোথায়? আর বললেন যে ও ছোট থেকে আপনাদের সাথে থাকে, এর মানে ওর পরিবার কি নেই? নিজের পরিবারের কথায় মনটা খারাপ হয়ে গেল আমার। না জানি আর কতবার এই কথাটা শুনতে হবে। যারাই শোনে আমি আন্টির নিজের মেয়ে না, তারা সবাই এসব প্রশ্ন করে আমাকে ও আমার পরিবারকে নিয়ে। পূর্ণ ভাইয়ের মায়ের কথায় আন্টি দীর্ঘশ্বাস ফেলে সব বলতে লাগলেন। আর যতই হোক মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বলে কথা, তাদের থেকে এই মুহূর্তে কিছু লুকানো ঠিক হবে না। তুরফা আমার বান্ধবীর মেয়ে। অবশ্য শুধু বান্ধবী বললে ভুল হবে, আমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে একজন ছিল ওর মা। ওর বাবাও ছিলেন অমায়িক একজন মানুষ। রাইসার বাবার ব্যবসা দাঁড় করাতেই খুব সাহায্য করেছিলেন ভাই। দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সব লন্ড ফন্ড হয়ে যায়। তুরফা আমাদের বাসায় রাইসার সাথে খেলতে এসেছিল। ওকে নিতে এখানে আসছিল ওর মা বাবা। পথে মধ্যেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ওনারা। রাস্তার মানুষ ওর মায়ের ফোন থেকে আমাদের ফোন দিলে আমরা তৎক্ষণাৎ ছুটে যাই।
কিন্তু আমরা যতক্ষণে হসপিটালে পৌঁছাই তুরফার বাবা ইতিমধ্যেই পরলোক গমন করেছিলেন। ওর মায়ের অবস্থাও ছিল খুবই খারাপ। ওটিতে নিয়ে যাওয়ার আগেই বারবার আমার হাত ধরে বলেছিল ওর কিছু হলে যেন আমি তুরফাকে দেখে রাখি, ওকে আমার সাথে করে নিয়ে যায়। কারণ তুরফার দাদার বাড়ির লোকজনের সাথে ওর মা বাবার সম্পর্ক তেমন ভালো ছিল না। তাছাড়া আমারও পরিবারের কারোর কথা জানতাম না, এই জন্য ওর মা বাবার মৃত্যুর পর তুরফাকে আমাদের সাথেই নিয়ে আসি। রাইসা আর তুরফা প্রায় সমবয়সী হওয়ায় ওকেও রাইসার স্কুলে ভর্তি করিয়ে দেই। এভাবেই চলছে সবকিছু তখন থেকে। এতদিন পর আমার অতীত সম্পর্কে সবকিছু শুনে আমি আর ধরে রাখতে পারলাম না আজ নিজেকে। ঠোঁট উল্টিয়ে বিনা শব্দে কাঁদতে লাগলাম চুপচাপ। এদিকে কথা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়েছে আন্টিরও। পূর্ণ ভাইয়ার মায়ের চোখেও এসেছে জল। আন্টি নিজের চোখের পানি মুছে বললেন, মেয়েটা অনেক ভালো বেআইন, কিন্তু ওর কপালটা বড্ড খারাপ। এইটুকুন একটা মেয়ের সাথে ভাগ্য এত নিষ্ঠুর না হলেও পারত। ওর ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হয়। যতদিন না ওকে যোগ্য ছেলের হাতে তুলে দিয়েছি ততদিন ওর মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবো না আমি। এতক্ষণ ধরে আন্টির কথা মনোযোগ দিয়ে শুনছিলেন পূর্ণ ভাইয়ার বাবা। উনি হঠাৎ বললেন, আচ্ছা ভাবি, ওর মা বাবার নাম কি আপনি বলতে পারবেন? এমন যদি হয় যে ওর পরিবারকে কোনোভাবে খুঁজে বের করা যায়। ওর পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম বেআইন সাহেব, কিন্তু শুনেছিলাম তারা নাকি আর দেশে থাকেন না, তাই এরপর আর তাদের সাথে যোগাযোগ করা যায়নি। ওর বাবার নামটা আমাকে বলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সূত্রে বহু ব্যবসায়ীকে চিনি আমি। আপনি যেহেতু বললেন ওর বাবার ব্যবসা ছিল, তাই হতেও পারে আমি ওনাকে চিনতাম। হ্যাঁ তাই তো, এটা সারাক্ষণ মাথায় আসেনি আমার। অবশ্য আপনি আরেকটা কারণেও চিনতে পারেন, কারণ তুরফার বাবাও চৌধুরী বংশে ছিলেন। কে জানে আপনাদের দূরের কোনো আত্মীয়ও হতে পারেন তারা। ওর বাবার নাম ছিল ইরফান চৌধুরী। আন্টির বলার আগেই পূর্ণ ভাইয়ার বাবা বলে উঠলেন কথাটা। নিজের বাবার নাম ওনার মুখে শুনে অবাক হয়ে গেলাম আমি। একই সাথে অবাক হলেন রাইসার মা বাবা সহ পুরো পরিবার। আন্টি কোনো রকম নিজেকে সামলিয়ে বললেন, হ্যাঁ ভাই, কিন্তু আপনি কি চিনতেন ওনাকে? আন্টির মুখে হ্যাঁ শুনে মুহূর্তেই চকচক করে উঠল পূর্ণ ভাইয়ার বাবার চোখ। একটু পর আমাদের সবাইকে অবাক করে দিয়ে কাঁদতে লাগলেন পূর্ণ ভাইয়ার বাবা। একের পর অদ্ভুত ব্যাপার ঘটতে থেকে আমার মনের মধ্যে উসখুস করতে লাগলো। আঙ্কেল কিভাবে জানেন আমার বাবার কথা? তাহলে উনি নিশ্চয়ই চিনবেন আমার পরিবারকে, আর না চিনলে কাঁদবেনই বা কেন? আজ কি তবে এতদিনের খোঁজ পূরণ হবে আমার? দৌড়ো দৌড়ো বুকে আঙ্কেলের দিকে চেয়ে রইলাম আমি। হঠাৎ দেখি চোখের পানি পূর্ণ ভাইয়ার বাবা এগিয়ে আসছেন আমার দিকে। সবার উৎসুক দৃষ্টি এখন আঙ্কেল আর আমার দিকে। আমার কাছে এসে দাঁড়িয়ে আলতোভাবে উনি হাত রাখলেন আমার গালে। অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, তুমি আমাদের তুফান। আমাদের তুরফাস শব্দটা বিদ্যুতের মতো খেলে গেল আমার মাথায়। হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। তবে কি ওনারা আমার পরিবারের মানুষ? চোখ বড় বড় করেই জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলাম আঙ্কেলের দিকে। আমার চোখের ভাষা হয়তো বুঝতে পেলেন উনি, তাই তো বলে উঠলেন, মারি, সম্পর্কে আমি তোর বড় চাচা হই, তোর বাবার একমাত্র বড় ভাই, তোর বড় আব্বু। পূর্ণ ভাইয়ার বাবার কথা শুনে যেন বাজ পড়ল রুমের মধ্যে। হতভম্ব হয়ে তাকিয়ে আছেন সবাই, যেন কেউই ভাবেননি তিনি এমন কথা বলবেন। আঙ্কেলের কথা কানে আসতেই মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে গেল আমার। টলমল পানিগুলো টাল সামলাতে না পেরে বেয়েই পড়ল দু চোখ গড়িয়ে। কিছু বলার জন্য মুখ খুললেও কথাগুলো যেন দলা পাকিয়ে রয়েছে ভেতরে। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। কোনো রকম অস্পষ্ট গলায় বললাম, আপনারা আমার পরিবার? বড় আপু হালকা হেসে মাথা নাড়লেন। এতক্ষণ ধরে বুকের ভেতর চেপে রাখা শ্বাস ছাড়লাম আমি। সত্যকে অনুধাবন করে অনুভূতি প্রখর হয়ে উঠল আমার। এদিকে আমার চোখ দিয়ে বইছে হাজার প্রশ্নের জোয়ার। কোথায় ছিলেন ওনারা এতদিন? কেন নিতে আসেননি আমায়? আর অপরদিকে বড় আপু মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন আমায়, যেন এত বছর পর মন ভরে দেখছেন। প্রায় সাথে সাথেই পূর্ণ ভাইয়ার মা
অর্থাৎ বড় মা এলেন আমার কাছে। দুই গালে হাত রেখে কপালে চুমু খেলেন আমার। এতক্ষণে হু হু করে কান্না শুরু করে দিয়েছি আমি। নিজের আবেগকে কোনোভাবেই আর কন্ট্রোলে রাখতে পারছি না আজ। এতদিনের পরিবারের প্রতি জমানো সব মান অভিমান আক্ষেপ ভালোবাসা সব যেন তাদের ফিরে পেয়ে একসাথে ভিড় জমিয়েছে আমার কাছে। বড় মাকে জড়িয়ে ধরেই কাঁদতে কাঁদতেই মাথা ঘুরে উঠল আমার। হঠাৎ করেই এত আবেগের ধাক্কা সইতে পারল না আমার ছোট্ট মন। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারালাম আমি। বৃষ্টির পানি চোখের উপর পড়তেই অবচেতন মন চেতনা ফিরে পেল আমার। কিন্তু এই অসময়ে বৃষ্টি কেন হচ্ছে বুঝলাম না। আর আমিও বা ভিজছি কিভাবে ঘরের ভেতর। বন্ধ চোখেই চিন্তা ভাবনা করতে করতে আস্তে করে চোখ মেলে তাকালাম আমি। শুরুতে প্রখর আলোর ঝলকানি সহ্য করতে না পেরে কিছুক্ষণ চোখ বন্ধ করেই থাকলাম। এতক্ষণে বৃষ্টি পড়াও বন্ধ হয়ে গেছে। পুনরায় চোখ খুলে আস্তে ধীরে চারপাশে তাকালাম। আন্টি আমার পাশে বিছানায় বসে আছেন। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছেন বাকি সবাই। রাইসা পাশে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। ওর হাত ভেজা। বুঝলাম তখন ওটা বৃষ্টি ছিল না, তাহলে রাইসাই আমার উপর পানি ছিটিয়েছে। নিজের বোকামিতে নিজেরই হাসি পেল আমার। এতক্ষণ চারপাশে কি হচ্ছে মাথায় না আসলেও একটু পর প্রায় সাথে সাথেই মনে পড়লো আজকে কি ঘটেছে। এখন যে প্রান্ত ভাইয়ার মা আমার পাশে বসে আছেন উনি আমার বড় মা। পাশে উদ্বিগ্ন মুখে যে প্রান্ত ভাইয়ার বাবা দাঁড়িয়ে আছেন উনি আমার বড় আব্বু। প্রান্ত ভাইয়া শুধুই আমার দুলাভাই নন, উনি এখন আমার চাচাতো ভাইও বটে। আর পূর্ণ ভাইয়া, ওনার কথা মনে হতেই আমার চোখ দুটো মনে খুঁজতে লাগলো ওনাকে। একটু আশেপাশে তাকাতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম তাকে। সবাই এখানে আমার পাশেই আছেন, তবে উনি কেন এত দূরে? নিজের মনে নিজেই ভাবলাম আমি, তবে উত্তর পেলাম না কেন। তুরফা, তুই কি ঠিক আছিস মা? বড় মার গলা শুনে তার দিকে তাকালাম আমি। আস্তে করে উঠে বসলাম নিচে থেকেই। তারপর শান্ত গলায় বললাম, আমি ঠিক আছি বড় মা, কিন্তু আমার মন ঠিক নেই। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। সেগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত আমি ঠিক হতে পারবো না। বল মা, কি প্রশ্ন তোর? আমরা সব প্রশ্নের উত্তর দিব, তুই চিন্তা করিস না। তোমরা প্রথমে আমাকে এটা বলো যে এতদিন তোমরা কোথায় ছিলে, আর আমাকে নিতেই বা আসোনি কেন? তোমাদের জন্য আমি কত দিন অপেক্ষা করেছি তোমরা জানো? অশ্রুসিক্ত চোখে এক বুক অভিমান নিয়ে প্রশ্ন ছুড়লাম তাদের দিকে। আজকে তাদের পেয়ে যতটা না খুশি লাগছে তার চেয়েও বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে তারা আমার এত কাছে ছিল, তবুও আমি তাদের আগে কেন পেলাম না এটা ভেবে। বড় আপু বোধহয় আমার অভিমান বুঝতে পারলেন, তাই আমার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, আমরা জানি এতদিন তুই পরিবার থেকেও পরিবার ছাড়া অনেক কষ্টে বড় হয়েছিস, কিন্তু বিশ্বাস কর, আমরাও তোকে ভুলে যাইনি। তোকে আমরা কতভাবে খুঁজেছি, এটা যদি তোকে বোঝাতে পারতাম রে মা। কিন্তু হয়তো আমাদের ভাগ্য এতদিন পর দেখা হওয়ারই লেখা ছিল, এজন্যই আজ তোর সাথে আমাদের পরিচয় হলো। তা না হয় বুঝলাম, কিন্তু আন্টি যে বলল তোমরা বিদেশ গিয়েছিলে, কবে এসেছো তোমরা দেশে? আমরা ওই বছরই দেশে ফিরে এসেছি মা। তুই তো জানিস তোর বাবার সাথে আমাদের পরিবারের সম্পর্ক কেমন ছিল, কিন্তু এটা তো জানিস না যে সম্পর্ক খারাপ কিসের জন্য ছিল। বড় অপর প্রশ্নে না বোধকভাবে মাথা নাড়লাম আমি। আমি আসলেও জানি না কি জন্য বাবার সাথে বাকি পরিবারের বিরোধ ছিল। আমার থেকে জবাব পেয়ে বড় আব্বু আবার বলতে শুরু করলেন, তাহলে শুন, তোর বাবা ছিল অনেক দেশপ্রেমিক মানুষ। তোর বাবা ছাড়া আমাদের বাকি পরিবারের সবার ইচ্ছা ছিল দেশে নিজেদের পারিবারিক জমি জমা বিক্রি করে দিয়ে বিদেশে সেটেল হতে। এজন্য আমরা আমাদের দেশের বাড়িতে সব জমি জমা বিক্রির উদ্দেশ্যে আলাদা থাকতাম, আর তোরা তোর বাবার সাথে এখানে থাকতি। যে বছর তোর বাবা মারা যায় ওই বছর আমরা তোর দাদি মানে আমাদের মাকে নিয়ে বিদেশ পাড়ি দিই। মা যেতে চাইছিল না, তারও তোর বাবার মতো দেশে থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমরা তার চিকিৎসার কথা বলে তাকেও বিদেশ নিয়ে যাই। কিন্তু উদ্দেশ্য ছিল সেখানে সেটেল হওয়ার। মা ছাড়া সবাইকে সেটাই বলে গিয়েছিলাম আমরা। এজন্যই হয়তো যখন বিহানরা আমাদের খোঁজ নিয়েছিলেন তখন শুনেছিলেন আমরা বিদেশ গিয়েছি। তবে বিশ্বাস কর মা, নিজের ভাইকে ছেড়ে পুরো পরিবার বিদেশ এসেও কোনো শান্তি পাচ্ছিলাম না আমরা। বারবার মনে কু ডাকছিল,
এক অজানা অপরাধ বোধ হচ্ছিল মনের ভেতর। তাই পাসপোর্ট ভিসা ঠিক করে আমরা আবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। এটুকু বলেই বড়বাবু আবেগপ্রবণ হয়ে গেলেন। তারপর নিজেকে সামলিয়ে আবার বলতে লাগলেন, কিন্তু আমাদের ভাগ্য যে যেদিন তোর বাবা মার অ্যাক্সিডেন্ট হয় তার 3 দিন পরে আমরা জানতে পারি, তড়িঘড়ি করে কোনো রকম দেশে ফেরার পর জানতে পারি এতদিনে তাদের দাপন হয়ে গেছে। এমনই অবাগা আমরা যে নিজের আপন ভাইকে শেষবারের মতো দেখতে পারলাম না। হয়তো এটাই আমাদের জন্য শাস্তি ছিল। কথাগুলো বলে চোখের পানি মুছতে লাগলেন বড় আব্বু। রুমের বাকি সবাইও বেশ আবেগপ্রবণ হয়ে গেছে, সবার চোখেই পানি। এদিকে কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে আমার। একটি হাত পানি এগিয়ে দিল আমাকে। রাইসা মনে করে পানি নেওয়ার জন্য তাকাতেই দেখি এটা পূর্ণ ভাইয়া শান্ত চোখে তাকিয়ে আছেন আমার দিকে। আমি অশ্রুতে টইটম্বুর হয়ে কোনো রকম ওনার থেকে পানি নিয়ে খেয়ে ফিরিয়ে দিলাম গ্লাস ওনার হাতে। উনি চুপচাপ গ্লাস রেখে আমার পাশেই দাঁড়িয়ে থাকলেন। এবার আর দূরে চলে গেলেন না। বড় আম্মুর কথায় তার দিকে দৃষ্টি ফেরালাম আমি। জানিস তোর, তোকে আমরা দেশে আসার পর কত হন্যে হয়ে খুঁজেছি। আমরা তো স্কুলেও খোঁজ নিয়েছিলাম, কিন্তু পরে জানি তুই ট্রান্সফার নিয়ে চলে গেছিস। তাদের এত রিকোয়েস্ট করেছিলাম তোর ঠিকানাটা আমাদের দেওয়ার জন্য, তাও হাল ছেড়ে দিইনি। কত দোয়া করেছি আমরা আল্লাহর কাছে তোকে ফিরে পাওয়ার জন্য, সেটা শুধু আল্লাহই জানে। আজ হয়তো আমাদের সেই দোয়ার কল্যাণেই এত বছর পর প্রান্তের শ্বশুর বাড়িতে এসে তোকে পেলাম। জানিস সেই দিন এঙ্গেজমেন্টের দিন তোকে এখানে দেখেই বড় আব্বু আমাকে বলেছিল, দেখো আজ যদি আমাদের তুরফা আমাদের সাথে থাকতো তবে সে নিশ্চয়ই এত বড়ই হতো। পরে যখন বিয়ের দিন জানতে পারি যে তোর নাম তুরফা আর তুই রাইসার নিজের বোন না, তখনই আমাদের সন্দেহ হয়। এর জন্যই আজকে আমাদের এখানে আসা। এতক্ষণ ধরে বড় মার সব কথা শুনে আমার সব কনফিউশন দূর হয়ে গেল। আমি চোখের পানি মুছে জড়িয়ে ধরলাম ওনাকে। সবাই আমাকে কিছুক্ষণ রেস্ট করতে বলে চলে গেলেন আমার রুম থেকে। কাঁথা মুড়ি দিয়ে উল্টো দিকে হয়ে শুয়ে থাকলাম আমি। অবশেষে আজ সকল প্রশ্নের উত্তর পেলাম আমি। এতদিনের বিক্ষিপ্ত মন শান্ত হলো আজ। কিছুক্ষণ পর গেট খোলার শব্দ শুনে চোখ বন্ধ করে পড়ে রইলাম আমি। ভাবলাম বড় মা এসেছে, কিন্তু উনি কিছু না বলেই আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন আমার। মায়ের স্নেহের পরশ পেয়ে মন প্রশান্ত হয়ে উঠল আমার। মুচকি হাসি রেখা ধরা দিল আমার ঠোঁটে। একটু পর ফোন বেজে ওঠায় চলে গেলেন উনি। বড় মা চলে যেতেই পাশ ফিরলাম আমি। আর পাশ ফিরতেই নাকে প্রখর হলো পুরুষালী পারফিউমের গন্ধ। তবে বড় মা কেন এই পারফিউম লাগাবে হিসাবটা বুঝলাম না আমি। তবে কি অন্য কেউ এসেছিল? অবাক হয়ে ভাবলাম আমি। আপনা আপনি ভ্রু কুঁচকে গেল আমার। আধা ঘন্টা খানিক রেস্ট নিয়ে রুম থেকে বের হলাম আমি। ডাইনিং এর কাছে পানি নিতে এসেই দূরে দেখতে পেলাম পূর্ণ ভাইয়াকে ফোনে কথা বলছেন কারোর সাথে। উফ, এই লোকটা এতই কথা বলে ফোনে। চোখ কুঁচকে পানি খাওয়ায় মনোযোগ দিলাম আমি। পানি খেয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় পূর্ণ ভাইয়ার আওয়াজে পা থমকে গেল আমার। তুরফা, এই প্রথম ওনার মুখে নিজের নাম শুনে এক মুহূর্তের জন্য চমকে গেলাম আমি। মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগলো। এতদিন ধরেই ওনার সাথে কথা হয়েছে, তবুও একবারও উনি আমার নাম ধরে ডাকেননি। আজকে এভাবে ডাকবেন আমি আশাও করিনি। আস্তে করে পেছন ফিরে ওনার দিকে তাকালাম আমি। ছি, বলেন। এখন কেমন লাগছে? দূরে দাঁড়িয়েই ধীর গলায় নরম সুরে বললেন উনি। ওনার গলায় এমন নরম সুর শুনে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। কোনো মতে বললাম, কার কেমন লাগবে? অবাক হয়ে বললাম আমি। কিছুই বুঝলাম না উনি কি বলছেন। তবে আমার প্রশ্নটা তার বোধ হয় পছন্দ হলো না, কারণ দেখলাম উনি চোখ পাকিয়ে মুখ পুনরায় গম্ভীর করে নিলেন। অতপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটু আগে নিজে অজ্ঞান হয়ে সবাইকে টেনশনে ফেলে দিয়েছিল, এখন আবার জিজ্ঞেস করছো কার কেমন লাগছে? স্টুপিডকে এমনি বলি? কথাগুলো বলেই হন হন করে ড্রয়িং রুমে চলে গেলেন উনি। তার কথা শুনে লজ্জা পেলাম আমি। উনি তাহলে আমার খোঁজ নিচ্ছিলেন যে আমি কেমন আছি? এতটা সদয় উনি কবে থেকে হলেন আমার প্রতি? প্রকুচকে ভাবতে লাগলাম আমি। ভাবতে ভাবতেই নাকে আবার লাগলো পারফিউমের গন্ধ। সেই পারফিউমের গন্ধ আবার কই থেকে আসছে এখানে?
পূর্ণ ভাইয়ার থেকে আসছিল কি? তবে কি তখন আমার রুমে পূর্ণ ভাইয়া ছিলেন? ভাবতেই গাল লাল হয়ে গেল আমার। ছি ছি, কি সব ভাবছি। উনি কোন দুঃখে যাবেন আমার রুমে? হতে পারে অন্য কোথাও থেকে স্মেলটা আসছে, নিজের মনকে বোঝালাম আমি। তবে স্টুপিড বলায় আবারও তার উপর রাগ উঠল আমার, তাই দূর থেকেই মুখ ভেঙচি দিলাম ওনাকে। তারপর হেঁটে হেঁটে ড্রয়িং রুমে চলে গেলাম। উদ্দেশ্য আমার ভবিষ্যৎ নিয়ে সবার সাথে কথা বলা। ড্রয়িং রুমে এখন হাসি খুশি পরিবেশ। ডাবল আত্মীয়তার খাতিরে বড় আব্বুদের এক্সট্রা খাতির যত্ন করছেন আন্টি। সবার হাসি মুখ দেখে আনমনেই হাসি রেখা ধরা দিল আমার ঠোঁটে। দাদির দিকে তাকিয়ে দেখলাম শুধু ওনার মুখ গোমড়া। তার মুখ দেখে মনে হচ্ছে যেন খুব ডিপ্রেশনে চলে গেছেন উনি। হয়তো সারা জীবন আমাকে আশ্রিতা হিসেবে খোঁটা দিতে দিতে যখন জানতে পারলেন আমি তাদের চেয়েও সম্ভ্রান্ত ঘরের মেয়ে, বিষয়টা পছন্দ হলো না তার। কিছু মানুষের মানসিকতা কখনোই পরিবর্তন হবার নয়। মানুষের খুশিতে এরা কখনোই খুশি হতে পারে না। দাদিও ঠিক তেমনই একজন। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি। তুফা মা, তাড়াতাড়ি ব্যাগ গোছানো শুরু করে দিন, ও বাসায় শিফট হতে হবে যে। বড় অপুর কথায় ওনার দিকে তাকালাম আমি। তার মানে তারা চাচ্ছেন আমি তাদের বাসায় চলে যাই। কিন্তু আমি যে অন্য প্ল্যানে ছিলাম। কোচিংয়ের বাহানায় এ বাসা ছেড়ে চলে যাব, তারপর স্বাধীনভাবে চলাফেরা করব। আমার সেই ইচ্ছের কি হবে? তাই ভ্রু কুঁচকে ওনাকে বললাম, কিন্তু বড়াপ্পু, আমি তো আসলে কোচিংয়ের জন্য অন্য জায়গায় যাওয়ার প্ল্যানে ছিলাম। খুব শীঘ্রই এইচএসসির রেজাল্ট দিবে, এরপর ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। আমি এমনিতেও এ বাসা ছেড়ে চলে যাব। সব মিলিয়ে আমি ভীষণ ব্যস্ত থাকবো। তাই আপাতত তোমাদের ওখানে শিফট হয়ে তোমাদের কষ্ট দিতে চাচ্ছি না। নিচু গলায় বললাম আমি। আমার কথায় চমকে উঠলেন বড় আব্বুর সাথে আন্টিও, যেন ওনারা এরকম কিছু শুনবেন আশা করেননি। অবাক গলায় আন্টি বললেন, তুই এই বাসা ছেড়ে যাবি এটা তো আমাকে বলিসনি। কবে এই ডিসিশন নিয়েছিস? একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আসলে আন্টি 2 দিন হলো ভেবেছি, তাই এখনো তোমাকে বলার সুযোগ হয়ে ওঠেনি। আস্তে ধীরে বললাম আমি। জানি ওনার শুনে খারাপ লেগেছে, কিন্তু আমার হাতেও কিছু করার নেই। এখন নিজের স্বাধীনভাবে ভালোভাবে বেঁচে থাকাই আমার জীবনের একমাত্র ইচ্ছে। আন্টি কিছু বলার আগেই এবার বড় আব্বু বলে উঠলেন, চুপ কর তুই, এত বড়ও হয়ে যাসনি যে নিজের জীবনে এরকম সিদ্ধান্ত তুই একাই নিবি। এতদিন আমরা ছিলাম না, তখন আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন আমাদের পরিচয় হয়েছে। আর তুই আমাদের ঘরের মেয়ে, আমাদের রক্ত। তোকে আমরা এত কষ্টে এতদিন পর পেয়েছি, কিভাবে তোকে পেয়েও এখন একা ছেড়ে দিব, এটা তুই ভাবতে পারলি কিভাবে তুরফা? বড় অপ্পর হালকা ধমকে ঈষৎ কেঁপে উঠলাম আমি। মনে হচ্ছে উনি রেগে গেছেন আমার কথা শুনে। কিন্তু আমারই বা কি দোষ? আমি কি জানতাম ওনারা এত বছর পর আবার আমার জীবনে আসবেন? জানতাম না বলেই তো এরকম ডিসিশন নিয়েছিলাম। এখন অযথাই বকা খেতে হচ্ছে আমাকে। একদম ঠিক বলেছেন বিয়ান সাহেব। আপনি কিছু না বললেও আমি নিজেও যেতে দিতাম না ওকে। কিছু বলি না দেখে বেশি সাহস হয়ে গেছে মেয়ের, ভেবেছে একা একা সব করতে পারবে। আন্টির কথায় আর এক দফা চোখ মুখ কুঁচকে গেল আমার। 2 দিক থেকে 2 জন আমার বিপক্ষে কথা বলছে। তার মানে আমার প্ল্যান ফ্লপ? আর যাওয়া হচ্ছে না এই বাড়ি ছেড়ে। তবে কি আমাকে বড় আব্বুদের বাসায় যেতে হবে? দম বন্ধ করে ভাবলাম আমি। তাহলে আমাকে তোমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছ বড় আব্বু? কিন্তু কবে যাব আমি? কারণ ব্যাগও গোছাতে হবে তো আমার। মুখ ফুলিয়ে বললাম আমি নিরুপায় হয়ে। আমার কথায় চকচক করে উঠল বড় আম্মুর চোখ। খুশিতে গদগদ হয়ে উনি বলে উঠলেন, কবে আবার? আজকেই চল না মা, আমরা তো তোকে বাসায় নিয়ে যেতে তর সইছে না। বড় আম্মুর কথায় মাথা নাড়লেন বড় আব্বু। সাথে সাই দিল প্রান্ত ভাইয়া আর রাইসাও। আর চোখে পূর্ণ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি এক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। ওনার গাঢ় চাহনির দিকে বেশিক্ষণ তাকাতে পারলাম না আমি। এক পলক দেখেই চোখ সরিয়ে নিলাম। এই লোকটা মাঝে মধ্যে এমনভাবে তাকায়, মনের মধ্যে যেন কেমন করে ওঠে। এতক্ষণ পর দাদির গলা শুনে তার দিকে তাকালাম আমি। যাক, অবশেষে ওনার মুখ খুলল। তবে আপনারা যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলার ছিল বেআইন। দাদির কথায় ভ্রু কুঁচকে গেল আমার। সাথে একটু নড়ে চড়ে বসলো সবাই। ওনার আবার কি বলার থাকতে পারে এখানে এমন সময়? কৌতূহলী হয়ে বড় আপু জিজ্ঞেস করলেন, বলেন খালাম্মা, কি বলার ছিল আপনার?
এতদিন ধরে আমরা তুরফার পরিবার খুঁজছিলাম। আজ আপনাদের পেয়ে অনেক খুশি হয়েছি সবাই। দাদির কথায় বিষম খেলাম আমি। আমার পরিবার পাওয়ায় উনি খুশি হয়েছেন? এমন মিথ্যে কথা তিনি বলতে পারলেন? এটাই শোনা বাকি ছিল জীবনে। আমি পানি খেতেই পুনরায় বলা শুরু করলেন দাদি। তো যা বলছিলাম, সেই দিন রায়হান আর তুরফার ওই ঘটনার পর থেকেই আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম, কিন্তু তুরফার পরিবার না থাকায় কথা এগোতে পারছিলাম না। আজকে আপনাদের পেয়ে ভালোই হলো, কথা বলার সুযোগ পেলাম। দাদির কথায় আমার মনে অজানা ভয় ঢুকে গেল। ওনার মুখ দিয়ে আমার জন্য ভালো কথা বের হবে না, নিশ্চয়ই অন্য কিছু ভাবছেন উনি। কিন্তু এমন কি সেটা জানার জন্য অস্থিরতা ছেয়ে গেল আমার অন্তরে। বড় আব্বু একইভাবে বিভ্রান্ত হয়ে বললেন, মানে আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারি না বিয়াইন, একটু পরিষ্কারভাবে বলুন। আমি তুরফা আর রায়হানের বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছি। আমার মনে হয় ওদের জুটি বেশ মানাবে। বেশ অনেক বছর থেকেই একই ছাদের নিচে মানুষ হয়েছে দুজন। ওরা একে অপরকে ভালোভাবেই চেনে, বোঝাপড়াও ঝামেলা হওয়ার কথা না। তাই বাচ্চারা আর আপনারা রাজি থাকলেই এই ব্যাপারে অগ্রসর হওয়া যায়। দাদির কথা শুনে যেন মাথায় বাজ পড়ল আমার। এ কি বলছেন উনি? আমি আর রাইহান ভাইয়া? ছি, ওনাকে তো সব সময় নিজের ভাইয়ের নজরেই দেখেছি আমি। তার সাথে বিয়ে কেন করতে যাবো আমি? আর দাদিও বা এতদিন পর কেন ওনার সাথে আমার বিয়ের প্রসঙ্গ তুললেন? তবে কি আমার আসল পরিচয় চেনে? আমার বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভে পড়ে এমন প্রস্তাব দিলেন? 2 দিন আগেই আমি তার নাতিকে রূপের জালে ফাঁসিয়েছি বলছিলেন, আবার এখন সেই আমিই তার কাছে ভালো মেয়ে হয়ে গেছি? বাহ দাদি বাহ, মানুষ এতটা স্বার্থপর হতে পারে তাই বলে? এমনটা আমার জানা ছিল না। তবে দাদির কথা শুনে আমার কপালে জমল বিন্দু বিন্দু ঘাম। রাইহান ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনিও অবাক হয়ে আছেন, তবে তাকে নেহাত দুঃখী বলে মনে হচ্ছে না আমার মতো। উনি আবার কোনোভাবে হ্যাঁটা বলে দিবেন না তো? তাহলেই তো শেষ। আমি তো কিছুতেই ওনাকে বিয়ে করব না, কেননা ওনাকে আমি সর্বদা একজন ভাই হিসেবেই শ্রদ্ধা ও সম্মান করি। তাই দুরু দুরু বুকে বড় আব্বুর উত্তর শোনার অপেক্ষায় রইলাম আমি। দোয়া করলাম উনি যেন এই বিয়ের কথা হেসে উড়িয়ে দেন। চোখ মুখ কুঁচকে আজ চোখে চেয়ে দেখি পূর্ণ ভাইয়াও একইভাবে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছেন বড় আব্বুর দিকে। হয়তো উনিও তার জবাব শোনার অপেক্ষায়। একটু পর ওনার সাথে দৃষ্টি মিলে গেল আমার। কি এক অদ্ভুত দৃষ্টি বিনিময় হলো। চমকে উঠে চোখ ফিরালাম আমি। রুমে উপস্থিত প্রত্যেকের নজর এখন বড় আব্বুর দিকে। উনি কি জবাব দেবেন দাদিকে, সকলেই এখন সেই অপেক্ষায়। থমথমে মুখে বসে আছে সবাই, কারো মুখে কোনো কথা নেই। সবার নজর বড় আব্বুর উপর, যিনি এখনো কিছু বলেননি, যেন গভীর কোনো চিন্তায় মগ্ন। এদিকে আমার আর তর সইছে না। মন চাইছে এখনই নিজে থেকেই বড় আব্বুর পক্ষে কথা বলি আর মানা করে দিই রাইহান ভাইয়ের সাথে আমার বিয়ের জন্য। আমার চিন্তা ভাবনার মধ্যে শোনা গেল বড় আব্বু অবশেষে মুখ খুললেন। অধীর আগ্রহে ওনার দিকে চাইলাম আমি। দেখেন খালাম্মা, আমার মনে হয় তুরফার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কাজটা ওর উপরেই ছেড়ে দেওয়া উচিত। আপনি আমি শুধু নিজেদের মতামতটুকু রাখতে পারবো, কিন্তু বাকি জীবনটা তো ওদের একসাথে কাটাতে হবে। তাই নিজেদের ডিসিশন জানানোর আগে আমার মনে হয় তুরফা আর রায়হানের থেকে ওদের মতামত নেওয়া উচিত। তুরফা মা, তোর কি মনে হয়? বিনা দ্বিধায় আমাদের সামনে তোর মতামত রাখতে পারিস। তুই যা বলবি তাই হবে। তোর কথার উপর দিয়ে কাউকে কথা বলতে দিব না আমি। কথাটা দাদির দিকে তাকিয়ে বললেন বড় আব্বু, অর্থাৎ যেন বোঝালেন তাকে যে এখন তুরফার পরিবার আছে, এখন ওর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। বড় আব্বুর কথা শুনে খুব স্বস্তি পেলাম আমি। যাক, একদম কাজের কথা বলেছেন উনি। এখনই সময় সুযোগকে কাজে লাগানোর। দেরি করলে রাইহান ভাইয়ার থেকে আগে মতামত নেওয়া হতে পারে, আর উনি বাই চান্স হ্যাঁ বলে দিলেই খুব বিচ্ছিরি হবে ব্যাপারটা। তাই তড়িঘড়ি করে আমি বললাম, আসলে বড় আব্বু, সত্যি বলতে আমি বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবিনি। আমার মাথায় এখন শুধু ভর্তি পরীক্ষায় আছে। তাই ভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তার বাইরে বিয়ে টিয়ের চিন্তা ভাবনা
মাথায় আসেনি কখনো। ঠান্ডা মাথায় সমস্ত দোষ আমার পড়ালেখার উপর চাপিয়ে দিয়ে বিয়ের ব্যাপারটাকে ধামাচাপা দিলাম আমি। কারণ সরাসরি রাইহান ভাইয়াকে রিজেক্ট করছি বিষয়টা ভালো দেখাবে না, উনি হয়তো কষ্ট পাবেন, আর আমারও প্রকাশ্যে তাকে রিজেক্ট করতে বাজে লাগবে। এজন্য পড়ালেখার উপর দিয়েই চালিয়ে দিলাম সব কিছু। ভেবেছিলাম সবাই এখন হয়তো বুঝবে আমি বিয়ের জন্য রাজি না, এ ব্যাপারে আর কেউ অগ্রসর হবে না। কিন্তু দাদি যেন অন্য মুডে আছেন। আমার ধারণা ভেঙে দিয়ে উনি বললেন, আচ্ছা, সমস্যা নেই তুরফা, তোমার যখন মনে হবে বিয়ের জন্য তুমি প্রস্তুত, তখনই আমরা এ ব্যাপারে কথা বলবো। তাড়াহুড়োর কিছু নেই, কারণ রায়হানের জন্য তুরফাকে আমার সবসময় পছন্দ ছিল। শুধু ফ্যামিলির অনুপস্থিতিতে কথাটা তুলতে পারিনি এতদিন। দাদির কথা শুনে রাগে আমার মেজাজ গরম হয়ে গেল। আচ্ছা, খারাপ মহিলা তো, পিছুই ছাড়ছেন না আমার। নেহাত বড় মানুষ আমার চেয়ে, আর এতগুলো মানুষ সামনে বসে আছে, নয়তো এতক্ষণ আচ্ছা মতো কথা শোনাতাম ওনাকে। তুই থেকে এখন আমি তুমি হয়ে গেছি তার কাছে। আবার কি যে বললেন উনি, রায়হান ভাইয়ের জন্য আমি সব সময় তার পছন্দের তালিকায় ছিলাম। মিথ্যে কথা বলারও একটা লিমিট থাকে, সেটা দাদি এই বয়সে এসেও ক্রস করে ফেলছেন। এখন যদি ওনাকে আমি সরাসরি মানা না করি, উনি কোনো না কোনো উপায়ে এই বিষয়টা আবারও সামনে আনবেন। তখনই মনে পড়ল পূর্ণ ভাইয়ার কথা। উনি বলেছিলেন আমি যদি নিজের জন্য কথা না বলি, তবে কেউ আমার জন্য কথা বলবে না। ওনার কথার মর্ম আজ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি আমি। তাই এক প্রকার বাধ্য হয়ে নিজের পক্ষে আমি বললাম, আমি রাইহান ভাইয়াকে বিয়ে করতে চাই না দাদি। ওনাকে আমি ছোট থেকেই সবসময় ভাইয়ের নজরে দেখেছি, এরকম কিছু আমার মাথায়ও আসেনি কখনো। তাই আমি এই বিয়েতে অগ্রসর হতে চাই না। ধীর গলায় বলা আমার কথাগুলো শুনে রোমের মধ্যে পিনপতন নিরাপত্তা সৃষ্টি হলো। সবার দৃষ্টি এখন আমার দিকে। আমি মাথা নিচু করে বসে আছি, আর চোখে তাকিয়ে দেখলাম দাদি বিস্ফোরিত মুখে চেয়ে আছেন আমার দিকে। হয়তো উনি ভাবেননি আমি কখনো এরকম সাহস করে কথা বলতে পারবো তার মুখের উপর, কিন্তু আজকে আমি পেরেছি। কারণ আজ আমার পরিবার আমার পাশে আছে, এবং একজনের বলা কথা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। মনে মনে পূর্ণ ভাইয়াকে ধন্যবাদ দিয়ে ওনার দিকে চোখ যেতেই দেখি তিনি মুখ নিচু করে রেখেছেন। তবে আমার নজর কাড়ল ওনার মুখের এক ছিলতে হাসি। কিন্তু উনি হাসছেন কেন? তবে কি আমি নিজের জন্য স্ট্যান্ড নেওয়ায় উনিও খুশি হয়েছেন? আমার ভাবনার মধ্যেই শুনলাম বড় আব্বুর কথা। উনি গলা ঝেড়ে বলতে শুরু করলেন, তুমি নিজের পক্ষে এভাবে কথা বলবে, এটাই আমি চেয়েছিলাম। এজন্যই তোমাকে ডিসিশন নিতে দিয়েছি। তুমি বিয়েতে রাজি হলেও আমার আপত্তি ছিল না, মানা করে দেওয়া তো আমার আপত্তি নেই, কারণ এটা তোমার জীবন, এখানে সব সিদ্ধান্ত তোমারই হবে। তবে আমি রায়হানকে বলতে চাই, তুমি মনে কিছু নিও না। তুমি কি তুরফাকে বিয়ে করতে চেয়েছিলেন? আশা করি তুরফার ডিসিশনে তুমি কিছু মনে করোনি। রাইহান ভাইয়া ইতস্তত করে বললেন, আমার কোনো প্রবলেম নেই আঙ্কেল। আমিও আপনার মতো ডিসিশনটা তুরফার উপরেই ছেড়ে দিয়েছিলাম। ও মানা করাতে আমার কোনো সমস্যা নেই। ও রাজি হলেও আমার আপত্তি ছিল না। শেষের লাইনটা উনি খুব ধীরে বললেও আমার কর্ণগোচর হলো। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে। তবে কি তিনি সত্যি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন? উনি কি কোনোভাবে আমাকে পছন্দ করতেন? বিষয়টা তালগোল পেকে গেল আমার মনের ভেতর। কিন্তু যাই হোক, এখন বেশি কিছু ভাবলে চলবে না। যা হওয়ার হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি, তবে তুরফা, আমারও একটা কথা বলার ছিল। তখন খালাম্মার কথা বলায় আমি আর বলতে পারিনি বিষয়টা, এখন বলা উচিত বলে মনে করি। বড় আব্বুর কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। এখন উনি আবার কি এমন বলবেন, তাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বড় আব্বু বলো, তোমার আবার কি বলার ছিল? দেখ মা, আমি তো নিজের বড় বাপ, তুই আমাদের রক্ত। নিজের মেয়ের নিশ্চয়ই খারাপ চাইবো না আমি, তাই না? অবশ্যই বড় আব্বু, কিন্তু তুমি এভাবে কেন বলছো? বিয়ের শাদীর কথা যখন উঠেছে, তখন আমারও কিছু বলার ছিল। পুনরায় বিয়ের শাদীর কথা শুনে আমি হয়রান হয়ে গেলাম। একদিনে আর কতবার বিয়ের শাদীর প্রস্তাব পাবো? এটা কোনো কথা? যাই হোক, নিজের ভাবনাকে সাইডে রেখে বড় আব্বুর কথায় মনোযোগ দিয়ে শুনলাম। বলেছিলাম আমার কাছে একটা প্রস্তাব আছে, যদি তুই রাজি থাকিস তবে তুই সারা জীবনের জন্য আমাদের বাড়িতে থাকতে পারবি, আমাদের সাথে। তোর পরিবার সবসময় তোর কাছেই থাকবে।
বড় আপুর কথা শুনে চকচক করে উঠল আমার চোখ। দারুণ বুদ্ধি তো। খুশি হয়ে বললাম, আরে বাহ, কি বুদ্ধি বড় আপু, জলদি বলো। আমার খুশি মুখ দেখে বড় আপু যেন খুব উৎসাহ পেলেন। আহ্লাদে আটখানা হয়ে বললেন, ভাবছিলাম তোর আর পূর্ণর বিয়ে হলে কেমন হয়। পূর্ণ যেহেতু এখনো বিয়ে করেনি, একদিন তোকে করতেই হবে। আর তোকে আমরা এতদিন পর ফিরে পেলাম জীবনে, এখন তোকে হাতছাড় করতে চাই না আর। পূর্ণর সাথে তোর বিয়ে হলে এক ডিলে দুই পাখি মারা হবে। আমার এই কাজ পাগল ছেলেটাকে একটা বন্ধনে বেঁধে দিতে পারবো, আর তুই আমাদের ঘরের মেয়ে, আমাদের কাছেই থাকবি। বড় আব্বুর প্ল্যান শুনে খুশিতে গদগদ হয়ে উঠলেন বড় আম্মু। হাসি মুখে সাই জানালেন তার স্বামীর কথায়। এদিকে পূর্ণ ভাইয়াকে বিয়ে করার কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেছে। এমন তো আমি কোসমিন কালেও ভাবিনি। ওনাকে আর আমাকে সারা জীবন একসাথে থাকতে হবে, এটাও সম্ভব? আমার ভাবনার মাঝেই বিষম খেলেন পূর্ণ ভাইয়া। বেচারা হয়তো পানি খাচ্ছিলেন, এমন সময় বড় আব্বুর কথা কানে গেছে তার। ওনার সারা জীবন সিঙ্গেল থাকার প্ল্যান বড় আপু এভাবে নষ্ট করে দিতে চাইছেন শুনেই হয়তো বিষম খেয়েছেন উনি। ওনার চেহারা দেখে খুব মায়া হলো আমার। আমি বা পূর্ণ ভাইয়া কিছু বলার আগেই বড় আপু বললেন, তুরপা পূর্ণম, আমি তোদের কাউকে এখনই ডিসিশন নিতে বলছি না। আমি চাই না তাড়াহুড়ায় কোনো ডিসিশন নেওয়া হোক। বিয়ে তোমাদের, সিদ্ধান্ত তোমাদের। আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। তুরপা, আজকের দিন সময় তোর হাতে। সারাদিন নিয়ে ভাবিস মা। তারপর তুই রাজি থাকলে কাল একবারে কাবিন করে আমাদের বাসায় নিয়ে যাবো তোকে। বড় আপুর কথা শুনে মাথা ভন ভন করতে লাগলো আমার। এসব কি হচ্ছে আমার সাথে আজ? বিয়ে ছাড়া আর কোনো টপিক নেই নাকি কারো কাছে? বড় আপুর প্ল্যানটা নিঃসন্দেহে ওনার দিক বিবেচনা করলে ভালো, কিন্তু তবু আমি আর পূর্ণ ভাইয়া, আমাদের বিয়ে ভাবলেই আমার হৃদয় হিম হয়ে যায়। পরক্ষণেই মাথায় এলো আমার এত চিন্তা করার কি দরকার, এটা তো পূর্ণ ভাইয়া, উনি আর যাই হোক নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাইবেন না। সুতরাং আমার টেনশন করার কোনো কারণ নেই, উনি নিজেই বড় আপুকে মানা করে দিবেন, আমার কিচ্ছু করতে হবে না। ভাবতে ভাবতেই বাঁকা হাসি দিলাম আমি। ঠিক ওই মুহূর্তে চোখ পড়ল পূর্ণ ভাইয়ার দিকে। উনি ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে আছেন। ওনাকে দেখে অন্যদিকে তাকালাম আমি। অপেক্ষা করতে লাগলাম উনি কখন এই বিয়েতে মানা করে দেন এটা শোনার। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমি, পাশেই রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন পূর্ণ ভাইয়া। আমাকেও পূর্ণ ভাইয়াকে বিয়ের ব্যাপারে একান্তে কথা বলতে ছাদে পাঠানো হলো। আমার কথা বলার পরই বড় আপুরা চলে যাবেন। আমি আর চোখে চেয়ে আছি ওনার দিকে, তবে পূর্ণ ভাইয়ার দৃষ্টি আমার দিকে নয়, দূর আকাশে অস্ত যাওয়া সূর্যের দিকে। পরন্তু সূর্যের রক্তিম আভা ওনার ফর্সা মুখে আছড়ে পড়ছে। সূর্যের লালিমা ও ওনার পুরুষালী সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেছে। সেদিকে নির্লজ্জের মতো নিষ্পলক চেয়ে আছি আমি। একটু পর হুঁশ ফিরতেই মনে মনে বকা দিলাম নিজেকে। ভাগ্যে শুনে খেয়াল করেননি, নয়তো কি ভাবতেন এভাবে ওনার দিকে চেয়ে থাকার জন্য? ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা কেশে ওনার দিকে এগিয়ে গেলাম আমি। উনি কিছু না বলেই এক পলক আমার দিকে চাইলেন। কিছুক্ষণ এক দৃষ্টিতে উনি চেয়ে থাকায় অস্বস্তিতে পড়ে গেলাম আমি। মুখ অন্যদিকে করে ধীর গলায় বললাম, আপনি নির্দ্বিধায় না বলতে পারেন, বুঝেছেন? আমার কথা শুনে ভ্রু কুঁচকে গেল ওনার। দুই ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন কি বলছি। বিরক্তিতে চোখ কুঁচকে গেল আমার। উনি কি জানেন না আমি কি বিষয়ে বলছি, নাকি ইচ্ছে করে আমার মুখ দিয়ে বিয়ের কথা উচ্চারণ করানোর জন্য এমন করছেন? বিয়ের কথা বলতে কি লজ্জা লাগে না আমার? খুব খারাপ তো এই লোকটা। আসলেই উনি কোনোদিন ভালো হবেন না। আপনি কি জানেন না আমি কোন বিষয়ে বলছি? চোখ পাকিয়ে জিজ্ঞেস করলাম ওনাকে। না তো, আমি জানি না। বলো আমাকে, কোন বিষয়ে কথা বলছো তুমি? এবার মুখ খুললেন উনি, বাঁকা হেসে বললেন কথাটা। ওনার হাসি দেখে আমার গা জ্বলে গেল। অনেক কিছু বলতে চেয়েও বহু কষ্টে নিজেকে থামিয়ে দাঁতে দাঁত চেপে ওনাকে বললাম, দেখুন, আপনি নিজেও জানেন আমি কোন বিষয়ে কথা বলছি। বড় আপু আমাদের দুইজনকে ভাবার জন্য সময় দিয়েছে, কিন্তু আমরা দুজনেই জানি আমাদের উত্তর কি। তাই আপনি ইজিলি মানা করে দিতে পারবেন, কোনো ঝামেলাই আর হবে না। আমার কথা শুনে শান্ত দৃষ্টিতে তাকালেন আমার দিকে। এক কদম করে এগিয়ে আসতে লাগলেন আমার দিকে।
ওনার এগিয়ে আসায় ভড়কে গেলাম আমি, তাল বিলিয়ে পেছাতে লাগলাম আমিও। অবশেষে রেলিংয়ের কাছে পৌঁছে যাওয়ায় থামতে হলো আমাকে। আমি ততক্ষণে ভ্রু কুঁচকে দেখছি ওনাকে, উনি মনোযোগ দিয়ে দেখছেন আমাকে। তার মতিগতি বোঝার চেষ্টা করছি আমি। হঠাৎ একটু পর উনি আমার কাছ থেকে সরে গিয়ে চোখ টিপ মেরে ফিসফিস করে বললেন, দেখা হচ্ছে কাল। বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই হেঁটে চলে গেলেন নিচে। ওনার কথার মাথা মুন্ডু বুঝলাম না আমি। কাল আমাদের দেখা হচ্ছে এটা তো আমি জানি, কাল কাবিন হোক বা না হোক আমি তো বড় আপুর বাসায় এমনিতেও যাব। সুতরাং এভাবে চোখ টিপ মেরে কথাটা বলার কি আছে আমি বুঝলাম না। লোকটা আসলেই অদ্ভুত। অবচেতন মনে হঠাৎ প্রশ্ন এলো, উনি আবার বিয়েতে হ্যাঁ বলবেন না তো? অবশ্য পরক্ষণে নিজের চিন্তাকে হেসে উড়িয়ে দিলাম আমি। চুপচাপ হেঁটে চলে গেলাম নিচে বড় আপুদের বিদায় দিতে। গোমরা মুখে বসে আছি মাটিতে, হাতের জামা কাপড় চারদিকে ছড়ানো ছিটানো। আন্টি একটু আগেই ফোনে কথা বলছিলেন বড় আম্মুর সাথে। পূর্ণ ভাইয়া নাকি ওনার জবাব দিয়েছে। যেহেতু আমি শিওর ছিলাম উনি না বলবেন, তাই মনের সুখে ব্যাগ গোছাচ্ছিলাম বড় আপুর বাসায় যাওয়ার জন্য। কিন্তু আন্টির কাছ থেকে শুনলাম পূর্ণ ভাইয়া নাকি হ্যাঁ বলেছেন বিয়ের জন্য। এটা শুনেই আমার মাথা নষ্ট হয়ে গেছে। উনি কি জন্য রাজি হলেন আমায় বিয়ে করতে? আশ্চর্য তো। তখন লোকটাকে এতবার বললাম নির্দ্বিধায় না বলে দিতে, কিন্তু উনি শেষ মুহূর্তে এসে পাল্টি মারলেন কেন? ভালোই পাল্টিবাজ তো লোকটা। রাগে আমার গা রিরি করে উঠল। আন্টি এসে আস্তে করে আমার পাশে বসলেন। আমার থমথমে মুখ দেখে মাথায় হাত বুলিয়ে বললেন, তোর কি মন খারাপ? পূর্ণ বিয়েতে রাজি হয়েছে শুনে রাগ হচ্ছে তোর? কিছু না বলে ছলো ছলো চোখে তাকিয়ে রইলাম আন্টির দিকে। উনি তা দেখে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ মা, আমি জানি এই মুহূর্তের সিদ্ধান্ত নিতে তোর অনেক বেগ পেতে হচ্ছে। হবে নাই বা কেন? বিয়ের ব্যাপার, হুট করে সিদ্ধান্ত নেওয়াও যায় না। তবে তোর অভিভাবক হিসাবে আমি তোকে উপদেশ অবশ্যই দিতে পারি। কিছু কথা বলতে চাই, শুনবি? আমি আস্তে করে মাথা নাড়লাম। কারণ বাবা মা যাওয়ার পর থেকে উনিই আমাকে মানুষ করেছেন। আমার জীবনের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে ডিসিশন নেওয়ার সময় ওনার মতামত দেওয়ার অধিকার আছে। আমি তাকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। শুনলাম আন্টি বলছেন, আমি পূর্ণকে আগে থেকেই চিনি না, তাই ওর সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না ঠিকই, কিন্তু এই কয়েকদিনের পরিচয়ে আমার এটাও অস্বীকার করার উপায় নেই যে ছেলেটা সত্যিই চমৎকার। বাইরে থেকে ওকে গভীর মনে হলেও ওর মনটা কত ভালো সেটা আমি সেদিনই টের পেয়েছি, যেদিন তোকে আর রায়হানকে নিয়ে গুজব রটে। আমরা তো চেনা মানুষেরাই, যেখানে ভাবতে পারছে না কিভাবে কি করব, সেখানে ও নিজ দায়িত্বে ওর বোনের সাথে প্ল্যান করে তোকে নির্দোষ প্রমাণ করে। অচেনা এক মেয়ের জন্যই কয়জনই বা এরকম করবে বল? পূর্ণ সেই দিনই আমার মনে ধরেছিল, এমন দায়িত্ববান আর ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের হাতে তোকে তুলে দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না। আমি নিশ্চিত থাকতে পারবো ও সারা জীবন তোর খেয়াল রাখবে। আন্টির কথা শুনে থমকে গিয়েছি আমি। হঠাৎ করেই মনের মধ্যে ঘুরতে থাকা ঝড় যেন কিছুটা শান্ত হয়েছে। আমাকে ওনার দিকে চেয়ে থাকতে দেখে আন্টি পুনরায় বললেন, আর একটা কথা না বললেই নয়, রায়হানের সাথে যেহেতু তোর বিয়ের কথাটা উঠেছিল, তাই সেই বিষয়েও আমি বলবো। রায়হান আমার ছেলে হলেও আমি চাইনি ওর সাথে তোর বিয়ে হোক, কেননা এই বাসায় আমার শাশুড়ির হুকুম ছাড়া কিচ্ছু হয় না। এতদিন বহু কষ্টে তোকে ওনার অত্যাচার থেকে আগলে রেখেছি আমি, এভাবে সারা জীবন রাখতে পারবো সেটার গ্যারান্টিও নেই। তাই আমি নিজেই চাই তুই এই বাড়ি ছেড়ে চলে যা, যেখানে তুই নিজের মতো করে বাঁচতে পারবি, নিজের সংসার নিজের পৃথিবী হবে তোর। তোকে ছাড়া থাকতে কষ্ট হলেও তোর বাকি জীবনের সুখের জন্য হাসি মুখে আমি তোকে এই বাসা থেকে বিদায় জানাতে চাই। আমি চাই আমার এই মেয়েটা আজীবন খুশি থাকুক। ছলো ছলো চোখে বলা আন্টির কথাগুলো আমার ভেতরকে নাড়িয়ে দিয়েছে। আসলেই উনি খুব ভালোবাসেন আমায়, একদম নিজের মেয়ের মতোই। এর জন্যই এত কিছু বললেন। আন্টির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসায় ছেয়ে গেল আমার মন। উনি আমাকে ভাবার আরেকটু সময় নিয়ে চলে গেলেন। ঠান্ডা মাথায় ভেবে আমি আন্টির কথা মেনে সিদ্ধান্ত নিলাম যে আমি পূর্ণ ভাইয়াকে বিয়ে করব। জীবন যখন নতুন ধাপে প্রবেশ করার হাতছানি দিচ্ছে আমায়, তখন আমার এক কদম আগে বাড়াতে দোষ কোথায়? আল্লাহর নাম নিয়ে আমিও হ্যাঁ বলে দিলাম বিয়েতে। এখন যা হবার তা দেখা যাবে ভবিষ্যতে। চোখের পলকে রাত পেরিয়ে দিন হয়ে গেল। বিয়ের চিন্তায় বলতে গেলে নির্ঘুম রাতে কাটিয়েছি আমি এক প্রকার।
8টা বাজতেই ডাক দিলেন আন্টি আমাকে। সকাল সকাল গোসল করে ফ্রেশ হতে বললেন। এক প্রকার পুতুলের মতোই সবকিছু করলাম আমি। একেবারে ঘরোয়া আয়োজনে কাবিন হবে বলে বেশি কেউ নেই বাসায়। রাইহান ভাইয়াও নাকি অফিসের কাছে ঢাকার বাইরে চলে গেছেন সকালবেলায়। অবশ্য উনি সত্যিই অফিসের কাছে গেছেন নাকি অন্য কারণে আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ ওনার ছুটি আরো বাকি ছিল যতদূর জানতাম। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি। কিছুক্ষণ পরই বড় আম্মুর বাসা থেকে বড় আম্মু এসেছেন আমার জন্য শাড়ি নিয়ে। আমার আম্মুর বিয়ের শাড়ি নাকি ছিল ওনার কাছে, সেটা নিয়েই আসছেন আমার জন্য। পায়ের শাড়ি হাতে নিয়ে কিছুক্ষণ বুকের সাথে চেপে ধরে রাখলাম আমি, যেন আর মনেই মাকে অনুভব করার প্রচেষ্টা। বড় আম্মু আমাকে জড়িয়ে ধরে বললেন উনি খুব খুশি হয়েছেন আমার সিদ্ধান্তে। বাসার সবাই নাকি খুব খুশি। ওনার বড় ছেলের অবশেষে বিয়ে হবে, এই আনন্দে উনি নাকি ঘুমাতে পারেননি গতকাল। আমি আলতো হাসলাম ওনার কথা শুনে। আমাকে ভালো করে নতুন বউয়ের মতো রেডি হতে বলে চলে গেলেন বড় আম্মু। আন্টি নিচু হাতে সুন্দর করে শাড়ি পরিয়ে তার মনের মতো করে সাজালেন আমাকে। এরপর থুতনি ধরে চুমু খেয়ে মাশাআল্লাহ বললেন। আয়নায় নিজেকে বধূরূপে দেখে নিজেই চমকে গেলাম আমি। বেশ খানিকটা লজ্জাও লাগলো। বেশ ভালোই লাগছে দেখতে আমায়। একটু পরে পূর্ণ ভাইয়ারা আসবেন। ওনার আসার কথা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। সত্যিই তার সাথে আমার বিয়ে হচ্ছে। মনে পড়ে গেল আমাদের বৃষ্টিতে প্রথম দেখা হওয়ার মুহূর্ত, আমাদের ঝগড়াগুলো, ওনার আড়াল থেকে আমাকে সাহায্য করা। সময় কত দ্রুত চলে যায়। কিছুদিন আগেই ওনার সাথে পরিচয় হলো, আর খানিকক্ষণ বাদে আমাদের বিয়ে। কি থেকে কি হয়ে গেল, কখনো কি ভেবেছিলাম আমি? ধুকধুক করতে থাকা হৃদয়ে বড় আব্বুদের আসার অপেক্ষা করতে লাগলাম আমি। বরপক্ষ এসে গেছে, 3 শব্দের কথাটিই আমার মনে শিহরণ জাগানোর জন্য যথেষ্ট ছিল। ঠান্ডা হাত পা যেন আরেকটু গুটিয়ে গেল আমার। মাথা নিচু করে নিজ রুমে চুপচাপ বসে আছি। একটু পরে রুমে প্রবেশ করলো রাইসা। এসেই আমার পাশে দাঁড়িয়ে মুখটা তুলে দাঁত কেলিয়ে মাশাআল্লাহ বলল। আমি মুখ ফুলিয়ে বললাম, এত দেরি করে আসলি কেন তুই? বিয়ে হতে না হতেই তো আমাকে ভুলে গেছিস। সরি তোর সোনা, তুই বিয়ের জন্য রাজি হয়েছিস শুনে আমি কাল রাতেই আসতে চেয়েছিলাম, কিন্তু তোর ভাইয়া আসতে দেয়নি। পরে আমিও ভাবলাম এখন তো আমি ছেলে পক্ষের, তাই আজকেই এলাম। আমি এখন তোর বোন না, তোর হবু যা, বুঝেছিস? সম্মানের সাথে কথা বলবি আমার সাথে। ওর কথা বলার ধরন দেখে হেসে ফেললাম আমি। আমার হাসি দেখে রাইসা বলল, জানিস তোরফা, আমার না বিশ্বাসই হচ্ছে না তুই আর আমি একই ঘরের বউ হয়ে থাকবো। আমি সব সময় এটাই চাইতাম যেন আমরা দুইজন আলাদা না হই, আর এখন এটা সত্যি হতে দেখে আমি এক্সাইটমেন্টে থাকতেই পারছি না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো পূর্ণ ভাইয়া বিয়ের জন্য রাজি হয়েছে। ও মাই গড, আমি জাস্ট ভাবতেই পারছি না এই অসম্ভব কিভাবে সম্ভব হয়ে গেল। সত্যি করে বলতো, তুই কোনো জাদুটোনা করিসনি তো পূর্ণ ভাইয়ার উপর? ওর কথা শুনে আমি চোখ পাকিয়ে তাকালাম ওর দিকে। ও ভেটকি হাসি দিয়ে জড়িয়ে ধরলো আমাকে। আমিও আর কিছু বললাম না। আমরা দুজন কিছুক্ষণ গল্প করার মধ্যেই আন্টি এলেন। এসেই বললেন, বরপক্ষ এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই তুরফাকে নিয়ে বের হতে হবে। আর তুরফা, তুই কি এখনো খাবি না? সকাল থেকে খাওয়ার কথা বলছি, কিন্তু তোর খাওয়ার নাম গন্ধই নেই। কাল রাত থেকে কিচ্ছু খাসনি। এভাবে চললে হবে? দেখা যাচ্ছে বিয়ের আসরেই অজ্ঞান হয়ে যাবি। রেগে বললেন আন্টি। উফ আন্টি, তুমিও কি সব বলছো? আমি কি সিরিয়ালের নায়িকা যে একদিন না খেলেই অজ্ঞান হয়ে যাব? হেসে বললাম আমি, কিন্তু আন্টি চোখ পাকিয়ে তাকালেন আমার দিকে। তাই নিঃশ্বাস ফেলে বললাম, আমার প্রচন্ড নার্ভাস লাগছে আন্টি। একটুও খেতে মন চাচ্ছে না, কেমন যেন বমি বমি লাগছে। খুব অস্বস্তি হচ্ছে মনের ভিতর। আন্টি এবার একটু নরম হয়ে গেলেন। আমার পাশে বসে গালে হাত রেখে বললেন, দেখ মা, বিয়ের আগে এটা হওয়া খুবই স্বাভাবিক। সব মেয়েরই এমন লাগে, তাই তোরও লাগছে। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আন্টি আর কিছু বলার আগেই আঙ্কেল নক করে রুমে আসলেন। উনি এসেই বললেন, আঙ্কেলের কথা শুনে ওনার সাথে বের হয়ে গেলেন আন্টি।
তার 5 মিনিট পর আমাকে নিয়ে বের হলো রাইসা। দূরো দূরো বুকে এগিয়ে চললাম আমি নিজের নতুন জীবনের দিকে। মেরুন রঙা পাঞ্জাবি পরে বসে আছেন সামনে পূর্ণ ভাইয়া। আর চোখে এক পলকে ওনাকে দেখে নিলাম আমি। যেহেতু বিয়েটা খুব সাদামাটাভাবে হচ্ছে, তাই উনিও বেশ সাদামাটা লুকেই এসেছেন। কিন্তু এই সাদামাটা লুকেই ওনাকে কি মারাত্মক লাগছে মনে ভাবলাম আমি। ব্রাশ করা চুলগুলো সামনের দিকে হালকা এলোমেলো। হাতের ঘড়িতে টাইম দেখছেন। এখন কিসের সময় দেখছেন? বিয়ে শেষ করেই আবার অফিস যাবেন নাকি? অবাক হয়ে ভাবতে লাগলাম আমি। অবশ্য ওনার পক্ষে এটাও সম্ভব। এদিকে সামনে যে ওনার হবু বউ বসে আছে, সেদিকে কোনো খেয়াল আছে ওনার? আসলেই অনেক বোরিং একটা লোক। মুখ ফুলিয়ে ভাবলাম আমি। পূর্ণ ভাইয়ার এক পাশে দাঁড়িয়ে প্রান্ত ভাইয়া প্রিয়া, অন্য পাশে বড় আপু ও বড় আম্মু। তাদের দিকে তাকিয়ে দেখলাম পূর্ণ ভাইয়া বাদে সবাই আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছেন। তারা কি দেখলো নাকি আমি ওনার দিকে চেয়েছিলাম? ইয়া আল্লাহ, ছি ছি! তাদের হাসিতে লজ্জায় আরো বেশি অস্বস্তিতে পড়ছি আমি। একে তো কিছু না খাওয়ায় মাথা এমনি ঘুরছিল, এখন লজ্জায় অস্বস্তিতে যেন আরো ভনভন করছে মাথার ভেতর আমার। এদিকে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। মাথার উপর ফ্যান থাকা সত্ত্বেও ক্রমাগত ঘেবেই চলেছি আমি। তখন আন্টিকে খাওয়ার কথা হেসে উড়িয়ে দিলেও এখন সত্যিই শরীর খারাপ লাগছে আমার। ইস, একটু খেতে পারলে ভালো লাগতো। পাশে দাঁড়িয়ে থাকা রাইসার হাত শক্ত করে চেপে ধরলাম আমি। ও কাঁধে হাত দিয়ে সাহস দিচ্ছে আমায়। বেচারি বুঝতে পারছে না আমার শরীর খারাপ লাগছে। হয়তো ও মনে করছে আমি নার্ভাস, তাই সান্ত্বনা দিচ্ছে ওভাবে। এদিকে ক্ষুধায় আমার পেটের মধ্যে রীতিমতো মহাভারত শুরু হয়ে গেছে। কিন্তু এখন কাউকে খাওয়ার কথা বলাও যাবে না, কারণ কানে এলো কাজী সাহেব এতক্ষণে আমাকে কবুল বলার জন্য জিজ্ঞেসও করেছেন। কবুল শব্দটা শুনেই গলার মধ্যে শব্দগুলো দলা পেকে গেল। ছোট্ট একটা শব্দ, অথচ তার কত জোর। কোনো মতে নিঃশ্বাস নিয়ে ধীর গলায় বলে ফেললাম কবুল। এক এক করে 3 বার কবুল বলে পিছনের দিকে গা এলিয়ে দিলাম আমি। আন্টি এসে ধরলেন আমায়। ওনার সাথে ঠেস দিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম আমি। একটু পর পূর্ণ ভাইয়ার রাশ ভারী আওয়াজে কবুল শুনে বুকের ভেতর ধক করে উঠল আমার। কাজী সাহেবের মুখে বিয়ে হয়ে গেছে শুনে মনের মধ্যে শিহরণ বয়ে গেল আমার। সবার মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি শুনে রন্ধ্রে রন্ধ্রে কম্পন উঠল। আমিও পূর্ণ ভাইয়া এখন থেকে স্বামী স্ত্রী? এত দ্রুত ঘটে গেল ব্যাপারটা যে বিস্ময়তার রেশ লেগে আছে আমার চোখে মুখে। এদিকে মন বলছে আমার এবারই ছেড়ে চলে যাওয়ায় বিদায় ঘন্টা বাজছে। গাড়িতে বসে আছি জানালার পাশে। সব ফর্মালিটিস শেষ, এখন চলে যাওয়ার পালা। বাহিরে আন্টি কেঁদে কেঁদে পূর্ণ ভাইয়ার হাত ধরে বারবার আমার খেয়াল রাখার জন্য বলছেন, যা বুঝতে পারছি দূর থেকে। তবে উনি কি বলছেন তার উল্টো দিক হয়ে থাকার কারণে আমি বুঝতে পারছি না। এদিকে আয়নায় নিজের শুকনো মুখ আর চোখের নিচে লেপ্টে যাওয়া কাজল দেখে ভাবলাম, জীবন কতটা চমকপ্রদ। সারা জীবন ভেবেছিলাম যেদিন আমি নিজের পরিবার ফিরে পাবো, সেদিন নাচতে নাচতে এবারই ছেড়ে চলে যাব। অথচ আজ নাচতে নাচতে দূরের কথা হাসতে হাসতেও যেতে পারছি না। সবার থেকে বিদায় নিয়ে আসার সময় আন্টির অশ্রুসিক্ত চোখের দিকে তাকালেই যেন তার এত বছরের ভালোবাসার কথা মনে পড়ে বারবার আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমি। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আসলেই ওনাকে বড্ড মিস করব আমি। আমার চিন্তা ভাবনার মধ্যেই পূর্ণ ভাইয়া এসে গাড়িতে বসলেন আমার পাশে। আমাকে পূর্ণ ভাইয়ার গাড়িতে বসিয়ে বড় আব্বুরা সবাই অন্য গাড়িতে করে যাচ্ছেন। ওই গাড়ি ড্রাইভ করবেন প্রান্ত ভাইয়া, আর আমাদের গাড়ি ড্রাইভ করছেন পূর্ণ ভাইয়া। এতক্ষণ যাবৎ বসে আছে, অথচ উনি কিছু বলছেন না। প্রচণ্ড বিরক্তিতে মেজাজ খারাপ হচ্ছে আমার। সেই সাথে চোখে ভর করছে রাজ্যের ঘুম। রেগে ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, আচ্ছা লোকটা এত কম কথা বলে কেন? এতটা গম্ভীরতা আমার সহ্য হচ্ছে না। তবে আমি কিছু বলতে চেয়েও পরে ভাবলাম, থাক না, ওনার যদি আমার সাথে কথা না বলে থাকতে কোনো অসুবিধে না হয়, তাহলে আমিও কিছু বলবো না। জানালা দিয়ে রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, এমন সময় গাড়ি হঠাৎ ব্রেক করায় ভড়কে গেলাম আমি। পাশে তাকিয়ে দেখি সিট বেল্ট খুলছেন পূর্ণ ভাইয়া। এই মাঝ রাস্তায় উনি আবার কই যাবেন? আমাকে ফেলে রেখে চলে যাচ্ছেন না তো? আমি তো একবার মাত্র গিয়েছি বড় আব্বুর বাসায়,
রাস্তাও ঠিক মতো চিনি না, আমি তাহলে কিভাবে যাব? তাই ভয়ে ভয়ে ওনাকে বললাম, আমাকে ছেড়ে যেন না প্লিজ। উনি গাড়ির দরজা খুলে আমার কথায় থেমে অবাক চোখে তাকালেন আমার দিকে, অতঃপর দরজা লাগিয়ে আমার দিকে ফিরে বললেন। হোয়াট, কি বললে তুমি? আরেকবার বলো। আমি আগেকার মতোই ধীর গলায় বললাম, আমাকে এই মাঝ রাস্তায় ছেড়ে চলে যেন না প্লিজ, আমি সত্যিই রাস্তা চিনি না ঠিক মতো। কি তুমি ভাবছো আমি তোমাকে এখানে গাড়িতে ফেলে রেখে একা বাসায় যাচ্ছি? উনি অবিশ্বাস্য দৃষ্টিতে জিজ্ঞেস করলেন আমায়। আমি বোকার মতো মাথা নাড়লাম। পূর্ণ কিছুক্ষণ হতাশ দৃষ্টিতে আমাকে দেখে বললেন, কাকে বিয়ে করলাম আমি? সত্যি তুমি আমার ধারণার চেয়েও বেশি স্টুপিড তুরফা। তোমাকে গাড়িতে একা রেখে গেলে আমি বাসায় কিভাবে যাব? আর গেলেও বাসায় যে সবাইকে আমি কি বলবো? ও গড, ইউ আর রিয়েলি ক্রেজি। চোখ পাকিয়ে বললেন উনি। ওনার কথায় প্রথমে অবাক হলাম আমি, তার কথাই লজিক আছে, তবে মাঝ রাস্তায় আর কি জন্য গাড়ি থামাবেন আমি কিভাবে জানবো? উপরন্তু স্টুপিড বলাই আবারও রাগ হলো আমার। আমিও চোখ পাকিয়ে বললাম, তো এই মাঝপথে গাড়ি থামিয়েছেন কেন? আমি আর কি ভাববো? এমনিতেই তো কোনো কথা বলছিলেন না এতক্ষণ, তাই আমি ভাবতেই পারি আপনি আমার সাথে থাকতে যাচ্ছেন না। এজন্যই ভেবেছিলাম আমায় ফেলে চলে যাচ্ছেন এখানে। আর কোন কারণ হবে গাড়ি থামানোর? সিরিয়াসলি এই তোমার বুদ্ধি? আমি চুপ করেছিলাম কারণ আমি এমনিতেও কম কথা বলি, আর তাছাড়াও তুমি কেঁদে কেটে ভূত হয়ে গেছো। এখন যে ঝগড়া করছো দেখতে পুরো পেতনির মতো লাগছে। ভয় পেয়ে কখন না জানি আমার হার্ট অ্যাটাক হয়। ওনার কথা শুনে রাগে বোম হয়ে গেলাম আমি। আমাকে একই সাথে ভূত পেতনি দুটোই বানিয়ে দিলেন। এই লোকের সাথে আমি একটু আগে বিয়ে করেছি। নিজের কপালের উপর নিজেরই দুঃখ লাগছে এখন। কথাই বলবো না আমি তার সাথে আর। রেগে মুখ ফুলিয়ে চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম আমি।